সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে। তো তোমাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার স্বপন, সহকারী প্রকৌশলী, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় 2, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যেটা দিয়ে প্রত্যেক পরীক্ষায় 6 থেকে 10 মার্কের পরীক্ষায় কমন আসে আর কি, প্রশ্ন আসে 6 থেকে 10 মার্ক। শুধু আমাদের এই ক্লাসটা কেউ যদি করে তাহলে 6 থেকে 10 মার্ক তোলা সহজেই সম্ভব। তো আজকের অধ্যায়ের নাম পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। তো পরিবাহী ইংলিশে বলা হয় একে কন্ডাক্টর, খুব গুরুত্বপূর্ণ। তো পরিবাহী বলা হয় কন্ডাক্টর, আর অর্ধপরিবাহী হচ্ছে সেমি কন্ডাক্টর, এবং অপরিবাহী হচ্ছে ইনসুলেটর। তো পরিবাহী নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণভাবে যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে, বিশেষ বাধার সম্মুখীন হয় না, তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর বলে। যে সকল পদার্থ, এখন এটা ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী আরেকটা সংজ্ঞা আছে, খুব ভালো সংজ্ঞা, যে যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম হয় ওই সকল পদার্থকে সাধারণত পরিবাহী বলা হয়। ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বলতে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 4-এর কম হয়, সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। ওটাকে বলা হয় আবার মৌলিক মুক্ত ইলেকট্রনও বলা হয়। তো ওই সকল পদার্থগুলো হচ্ছে পরিবাহী বা হচ্ছে কন্ডাক্টর বলা হয়। কন্ডাক্টর। আমরা গত ক্লাসে জানছিলাম যে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 29। অ্যালুমিনিয়ামের আমরা জানছিলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 13। জিঙ্কের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা 30। আর গোল্ডের জানি 79। তো আমরা তো সূত্র জানছিলাম যে 2n²। এই সূত্র অনুযায়ী পারমাণবিক সংখ্যা 29 মানে কি, এর ইলেকট্রন সংখ্যা 29। তো গত ক্লাসে আমাদের একটু ভুল হয়েছিল, যে এই যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা বিন্যাস বাইর করার সময় আমরা ভুল করে এটা 17 বসাইছিলাম। ওইখানে একটু চেঞ্জ হবে, আর বাকি সবগুলো ঠিক আছে। তো কপারের যদি আমরা এই 29কে দেখি তাহলে কত হয়? তো প্রথম কক্ষপথে থাকবে 2টা, তারপর কক্ষপথে থাকবে 8টা, 2 দুগুণা 4, 2 গুণা 8, তাহলে কত হলো? 10, 2, 8। তারপরে কক্ষপথে থাকবে 18টা, এবং সর্বশেষ কক্ষপথে থাকবে কটা? এদিকে হলো কটা? সব মিলে হচ্ছে 18 আর 10 28 থাকে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে 4-এর কম হলো কি না ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে? তো ওই হিসাবে এটা হচ্ছে পরিবাহী। সিমিলারলি অ্যালুমিনিয়ামের তাহলে কত হবে? 2, 8 আর হচ্ছে 3। তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 3। এই জন্য এটা হচ্ছে পরিবাহী। তো সিমিলারলি জিঙ্ক যদি হয় 2, 8, 18 সর্বশেষ কক্ষপথে, তাহলে কয়টা ইলেকট্রন বসবে? 28টা হলো, তাহলে 2টা। সিমিলারলি গোল্ডেরও 2, 8, 18, 32। আরেকটা রুলস অনুযায়ী এই সর্বশেষ কক্ষপথে হচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আসছে 2 × 5²। হচ্ছে 5 5 25, 2 গুণা 50টা, কিন্তু এর আসি মাত্র আর হচ্ছে 19টা, তাহলে সর্বশেষ কক্ষপথে থাকে একটা। এই জন্য গোল্ড হচ্ছে এখানে জেনারেলি হচ্ছে সকল ধাতব পদার্থগুলোই হচ্ছে আমাদের পরিবাহী হিসাবে কাজ করে। সবগুলোরে আমরা পারমাণবিক এবং ইলেকট্রন সংখ্যা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখি, তো সবগুলোরে 4-এর কম হয় ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো এটা খুবই পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, যে হচ্ছে পরিবাহী, এবার আমরা দেখব সেমিকন্ডাক্টরগুলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব অর্ধপরিবাহী বা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো
তো যে সকল পদার্থের মধ্য দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অর্ধপরিবাহী বলে। এটা হচ্ছে অর্ধপরিবাহী। সাধারণ মানে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয় বা স্বাভাবিক তাপমাত্রায় ও স্বাভাবিকভাবে আর কি। তো এই পদার্থগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। তো ইলেকট্রন বিন্যাসের ভাষায় যদি আমরা বলি যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 4 হয়, সে সকল পদার্থগুলোই হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। ভ্যালেন্স ইলেকট্রন। তো এই অর্ধপরিবাহীর মধ্যে পরে জার্মেনিয়াম, সিলিকন, কার্বন ইত্যাদি। তো আমরা দেখতে পাই যে হচ্ছে জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, সিলিকনের হচ্ছে 6, হচ্ছে সিলিকনের হচ্ছে 14, কার্বনের হচ্ছে 6। এই পারমাণবিক সংখ্যাগুলো। তো আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস করি 2n², কারণ এই অনেক সময় জার্মেনিয়ামের, সিলিকনের, কার্বনের, জার্মেনিয়াম বিশেষ করে পরীক্ষা খুবই আসে, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, কপারের। তো এই পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখা খুবই জরুরি আর কি। জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, সিলিকনের 14 আর হচ্ছে কার্বনের 6। তো এইভাবে যদি বিন্যাস করি আমরা 2, 8, 18, আর সর্বশেষ কক্ষপথে তাহলে ইলেকট্রন সংখ্যা দাঁড়াইলো 4, এই যে 32 হলো। সিলিকনের তেমনিভাবে 2, 8, 10 হলো আর সর্বশেষ কক্ষপথে 4, তেমনিভাবে 2 আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 8, কিন্তু আসেই আমাদের হচ্ছে পুরোটা মিলে 6, তো 2 চলে গেছে, থাকে আর 4। এই যে 4। তো এই সকল পদার্থগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তেমনিভাবে আমরা দেখতে পাই, আমরা যদি ঠিক তদ্রূপ অপরিবাহী হচ্ছে বোঝা যাচ্ছে ইনসুলেটর। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় না বা কোনোভাবেই প্রবাহিত হয় না, প্রচণ্ড বাধার সম্মুখীন হয়, তাদেরকে বলা হয় অপরিবাহী বা ইনসুলেটর। তো ইলেকট্রন বিন্যাসের ভাষায় যদি আমরা বলি, যেসব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হয় ওই সব পদার্থগুলোকে অপরিবাহী বলা হয়। তো ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যেমন এই যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যাও 17, নিয়নের হচ্ছে 10। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, নিয়ন যতগুলা নিষ্ক্রিয় গ্যাস আছে সবগুলাই হচ্ছে অপরিবাহী। তো এদের ইলেকট্রন বিন্যাস আমরা করলে দেখি 2, 8, 7, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, 4-এর অধিক, তারপরে 2 হচ্ছে 8, এই যে মিলে গেছে, তো এইটাও 4-এর অধিক। সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই সংখ্যাটা সবচেয়ে বেশি মনে রাখার সহজ উপায় হচ্ছে যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বা ভ্যালেন্স ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের। তো প্রথমেই আমরা জানলাম পরিবাহী হচ্ছে কোনগুলো, যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 4-এর কম থাকতে হবে ইলেকট্রন সংখ্যা। 4-এর কম থাকলে হচ্ছে পরিবাহী, ইলেকট্রন সংখ্যা 4 হলে 4 হলে হচ্ছে অর্ধপরিবাহী, আর ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি সেগুলো হচ্ছে ইনসুলেটর। খুবই ইম্পর্টেন্ট টপিক। এইটা পরে যেমন এটা হচ্ছে ব্যাখ্যা, তার ইলেকট্রনীয় ব্যাখ্যা, এটা হচ্ছে সংজ্ঞা। পরীক্ষায় দুইভাবে আসে, তো যেভাবে আসুক না কেন আমরা এটা উত্তর করতে পারবো আশা করি। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই রোধের সূত্র। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। এই রোধের সূত্র প্রতিবারে হয় এই সূত্রের ব্যাখ্যা না এই সূত্রের অঙ্ক আসে। তো প্রথমেই আমরা একটা পরিবাহী চিন্তা করলাম যে এটা একটা পরিবাহী। পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L। পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L আর ওটার ক্ষেত্রফল হচ্ছে A। বলছে যদি একটি পরিবাহীর দৈর্ঘ্য L রোধ, আর এখানে থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে, এখান থেকে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন
এই পরিবাহীর মধ্যে কিছু না কিছু অংশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওটা ধরলাম আমরা রোধ, রেজিস্ট্যান্স আর। হ্যাঁ, তো এবং ক্ষেত্রফল এ, তবে রোধের সূত্র অনুযায়ী, হ্যাঁ এটা বিজ্ঞানীরা দেখছে যে একটি পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, হ্যাঁ যদি ক্ষেত্রফল ও তাপমাত্রা স্থির থাকে। তো এটা সিম্পল যে পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল। হ্যাঁ, এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। যদি বলছে ক্ষেত্রফল, এখানে এই যে আরেকটা তো আছে, হ্যাঁ ক্ষেত্রফল আর হচ্ছে তাপমাত্রা, এটা যদি স্থির থাকে। হ্যাঁ, আরেকটা আমরা দেখছি গবেষণা করে যে পরিবাহীর রোধ উহার ক্ষেত্রফলের উল্টানুপাতিক হয়। এই রোধ উহার ক্ষেত্রফলের কি হয়? উল্টানুপাতিক। যদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে উল্টানুপাতিক হলে কি হবে, যে আর সমানুপাতিক 1/L, 1/A। ক্ষেত্রফলের উল্টানুপাতিক, আর সমানুপাতিক। এখানে বলছে দৈর্ঘ্য, এখানে যেহেতু দৈর্ঘ্য আগেই নিছি আমরা, তাহলে এটা আর এখানে আসবে না। হ্যাঁ, দৈর্ঘ্য আর তাপমাত্রা স্থির থাকবে। তো এই 1 নম্বর আর 2 নম্বর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারি আর সমানুপাতিক এই যে এল ইন্টু, যেহেতু আর সমানুপাতিক দুইটাই, হ্যাঁ এত 1/1, তাহলে আর সমানুপাতিক দাঁড়াইলো কি L/A। এই সমানুপাতিক উঠে যাওয়ার পর এক্সাম্পল দ্যাট দিই আমরা। হ্যাঁ, ইন এক্সাম্পল দ্যাট আর সমানুপাতিক উঠে যাওয়ার একটা সমান সমান হবে আরেকটা রো L/A। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, আর ইজ ইকুয়াল টু রো L ডিভাইডেড বাই A। এখানে রোটা হচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ বলা হয়। এটা একটা ধ্রুবক, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ ইংলিশে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, হ্যাঁ অথবা রোধাংশ, এইভাবে বলা থাকতে পারে পরীক্ষায়। এটা হচ্ছে ধ্রুবক একটা, রো হচ্ছে কি, রো হচ্ছে একটা ধ্রুবক। এই রো এর আমরা একক জানবো এখন। তো আমরা এর আগের অধ্যায়ে শিখছি। তাহলে রো ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর এ, এটা গুণ হইলো আর এলটা ডিভাইডেড হয়ে গেল এল। তো রোধের একক কি, এটা পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, রোধের একক এই সূত্র থেকে আমরা জানতে পারি। আর এর একক আমরা জানছি কি, রোধের একক ওহম। রোধের একক ওহম। তাহলে আপেক্ষিক রোধের একক খুবই আসে পরীক্ষায়। হ্যাঁ, ওটা আমরা বাইর করতেছি। এর আগের ক্লাসে আমরা শিখছি যে রোধের একক হচ্ছে, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওহম। ওহম, এই ওহম সাইন এটা। আর ক্ষেত্রফল এ আমরা যদি এমকেএস পদ্ধতিতে আগে বের করি তাহলে ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার। আচ্ছা, লেন্থ বা দৈর্ঘ্য, এটা আমরা ফিজিক্স 1-এর ক্লাসে জানছি যে হচ্ছে মিটার। তাহলে আমরা যদি এখানে সব কিছু বসাই, এই যে ওহম, রোধের একক ওহম, মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে মিটার, তাহলে কি হবে, এখানে 2টা মিটার 1টা মিটার কাটা যাবে। তাহলে রোধের একক এমকেজ ইউনিটের রোধের একক হচ্ছে এই যে ওহম মিটার। ওহম মিটার। তেমনিভাবে যদি আমরা, এটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, হ্যাঁ এমকেএস পদ্ধতিতে। আর তেমনিভাবে যদি সিমিলারলি এখানে সিজিএস পদ্ধতিতে লাগাই তাহলে ওহম সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তেমনিভাবে আমরা যদি এফপিএস পদ্ধতিতে যাই তাহলে ওহম ইঞ্চ। হ্যাঁ, ওহম ইঞ্চ, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে। এই 3টা একক খুবই আসে, কারণ এখানে ওহমটা সেম থাকবে, জাস্ট এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে সেন্টিমিটার, তাহলে হবে সেন্টিমিটার সিজিএস পদ্ধতি, আর ইঞ্চি স্কোয়ার ক্ষেত্রফল, আর লেন্থ হবে ইঞ্চিতে, তাহলে ইঞ্চে কাটা যায়, 1টা ইঞ্চি থাকবে, ওহম ইঞ্চ। খুবই আসে পরীক্ষায়। তো এটা নিয়ে আমরা এখন কিছু
অঙ্ক সমাধান করব। এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে খুবই আসে পরীক্ষায়, এটা একটু জেনে রাখা দরকার, যে হচ্ছে আপেক্ষিক গ্রোথ। এই আপেক্ষিক গ্রোথটা হচ্ছে কাকে বলা হয়? হ্যাঁ, আমরা এর আগে যেমন সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানছিলাম যে একটা পরিবাহী নিলাম, ওটার লেন্থ আমরা চিন্তা করছিলাম এল, আর ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর তো আমরা যদি 1 মিটার ক্ষেত্রফল ধরলাম, 1 মিটার ক্ষেত্রফল ধরলাম, আর লেন্থও 1 মিটার ধরলাম, তো এই এই পরিবাহীর মধ্য দিয়ে যদি একটা ঘনক আমরা চিন্তা করি, জাস্ট 1 মিটার, 1 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 1 মিটার, এরকম একটা ঘনক, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত করি, এই ঘনকটার দুই তলের যে পার্থক্যটা হয় পরিবাহীর, সেটাই হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। আমরা একটা দেখি, এই সংজ্ঞাটা দেখি সহজেই, যে 1 মিটার এমকেএস পদ্ধতিতে যদি নেই, বা 1 সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের, এই যে ঘনক কিউব, দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাংশ বলা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ধন্যবাদ সবাইকে, কমেন্ট বক্সে তোমাদের মতামত আশা করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।